ঢাকা সিলেট মহাসড়ক সংস্কার ও রেললাইন সম্প্রসারণের আশ্বাস প্রধানমন্ত্রীর। জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার। চট্টগ্রামের সীতাকুণ্ডে দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত এক, আহত ৩ জন, হাসপাতালে ভর্তি। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। পার্বত্য চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রতিদিনই প্লাবিত হাওরের নতুন নতুন এলাকার ধানক্ষেত, ফসলের ক্ষতিতে বিপাকে কৃষক। চব্বিশ ঘন্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে 4 জনের মৃত্যু। গত 1.5 মাসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 5,218 জনে। স্বাগত সমগ্র বাংলাদেশে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত নিয়ে আছে রিফাত শিশির। সবাই মিলে পরিশ্রম করলে দেশকে বিশ্বমানে নেওয়া সম্ভব বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সিলেটে জলাবদ্ধতা নিরসন সহ 7,500 কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে তিনি বলেন, সরকার ধাপে ধাপে সব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। সিলেটে হাসপাতাল, রেলপথ, সড়ক সম্প্রসারণ সহ বেশ কিছু উন্নয়নের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বৈরী আবহাওয়ার মাঝেই শনিবার সকাল 10টার দিকে বিমানে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সাথে ছিলেন তার সহধর্মিণী সিলেটের কন্যা ডাক্তার জুবাইদা রহমান। ওসমানী বিমানবন্দর থেকে সবার উপরে বাংলাদেশ স্লোগান খচিত লাল সবুজ বাসে প্রধানমন্ত্রী যান হজরত শাহজালালের মাজারে। মাজার জিয়ারত শেষে সিলেটের সুরমা নদীর তীরে ঐতিহ্যবাহী চাঁদনী ঘাটে যান তারেক রহমান। সেখানে জলাবদ্ধতা নিরসন সহ সিটি কর্পোরেশনের বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, জলাবদ্ধতা নিরসনে খাল খননের কোনো বিকল্প নেই। পানিটাকে যাতে আমরা ব্যবহার করতে পারি, জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে, যাতে আমরা অতিরিক্ত যে পানি থাকবে সেই পানিটাকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং প্রয়োজনের সময় আমরা সেটিকে মানুষের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। 2.5 মাস একটি সরকারকে মূল্যায়নের জন্য যথেষ্ট নয়। প্রতিশ্রুতি অনুযায়ী সব পরিকল্পনা বাস্তবায়ন হবে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। 2.5 মাস বয়সে একটি শিশু কিন্তু হাঁটতে পারে না। শিশুটাকে হাঁটতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হয়। বর্তমান সরকারের বয়স 2.5 মাসের মতো। তবে আমরা এরই ভিতরে আমরা যে সকল কমিটমেন্ট দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষকে আমরা দিয়েছিলাম, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পরিশ্রম যদি আমরা করি তাহলে আমাদের দেশটিকে আমরা তাদের মতন করে গড়ে তুলতে পারবো। এবং এই আত্মবিশ্বাস নিয়ে এই সরকার যাত্রা শুরু করেছে, তার কার্য পরিচালনা শুরু করেছে। এবং এই আত্মবিশ্বাস, আমি মনে করি আজ আমরা যাত্রা শুরু করেছি, এই কাজগুলোকে দেশ এবং দেশের মানুষের জন্য যে কাজগুলো আমরা শুরু করেছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেই কাজগুলোকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যেতে পারবে। ঢাকা সিলেট সড়ক প্রশস্তকরণের কাজ দ্রুত শেষ করায় সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের ভোটে ক্ষমতা গ্রহণের 2.5 মাসের মধ্যেই নির্বাচনী নানা প্রতিশ্রুতি দৃশ্যমান। সেই ধারাবাহিকতায় সিলেটে 7,500 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান জানালেন, জনগণ পাশে থাকলে যে কোনো বাধা উপেক্ষা করে এগিয়ে যাবে দেশ, মানুষ ফিরে পাবে তাদের মৌলিক অধিকার। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফর নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস উদ্বোধন করার কথা রয়েছে, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। নতুন করে স্পোর্টস কর্মসূচিতে অংশগ্রহণকারী দেখুন, বিকেল 3:45 সিলেট জেলা স্টেডিয়ামে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সাথে আছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এই মুহূর্তে নতুন করে স্পোর্টস 2026-এর যে উদ্বোধনী কার্যক্রম, সেই কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
এই মুহূর্তে ডকুমেন্টারি দেখানো হচ্ছে, যেটি আসলে নতুন করে জিয়াউর রহমানের সময় শুরু হয়েছিল, সাবেক রাষ্ট্রপতি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় শুরু হয়েছিল। সেই ডকুমেন্টারি এখন প্রামাণ্যচিত্রটি এখন দেখানো হচ্ছে। এটি আমরা দেখছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন মাঠে পৌঁছান সিলেট জেলা স্টেডিয়ামে, এরপরে তিনি গ্যালারিতে উপস্থিত কিশোর বা প্রতিযোগী যারা আছেন নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে যারা অংশ নেবেন তাদের সাথে কৌশল বিনিময় করেন। কৌশল বিনিময় শেষে তিনি এই উদ্বোধনী যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে আসেন। মঞ্চে আসার পরে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ হয় এবং এরপরে একে একে এই উদ্বোধনী অনুষ্ঠানের যে সার্বিক কার্যক্রম সেটি আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে। এই মুহূর্তে নতুন করে 2026 এর যে থিম সং, সেই থিম সংটি পরিবেশনা করা হচ্ছে। আমরা দেখছি যে এখানে প্রামাণ্যচিত্র থেকে শুরু করে থিম সং এগুলি সব পর্যবেক্ষণ করছেন, দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে তারেক রহমান হাততালি দিচ্ছেন। অর্থাৎ এই নতুন করে একটা সময় বাংলাদেশে আলোড়ন তৈরি করে নৃত্য, গান, সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজনে আলোড়ন তৈরি করে সেই নতুন করে এবার নতুন করে স্পোর্টস নামে নতুনভাবে আলোচনায় আসছে এবং এই নতুন করে স্পোর্টসের মূল যে উদ্যোক্তা সেটি হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান হাততালি দিচ্ছেন এই থিম সং যে পরিবেশিত হচ্ছে। এই থিম সং এর সাথে সাথে আমরা জানি যে আজকে এই ঐতিহাসিক একটি মুহূর্ত, এই নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান যেটির শুরু হতে যাচ্ছে সিলেট জেলা স্টেডিয়াম থেকে। বরাবরই আমরা দেখে থাকি যে পূর্ণভূমি সিলেট থেকে বিভিন্ন কিছুরই আনুষ্ঠানিকতা হয়ে থাকে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে সিলেটে এসেছিলেন, তখন নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক শুরু করেছিলেন এই সিলেটে, পূর্ণভূমি সিলেট থেকে, হয়তো শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারতের মধ্য দিয়ে। আজকেও তিনি বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে সিলেটে এসেছেন। সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে তিনি একের পর এক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং নতুন করে স্পোর্টস 2026-এর যে আনুষ্ঠানিক উদ্বোধন, সেই উদ্বোধন হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি ঘোষণা করবেন। এবং আমরা যে বিষয়টি জানি যে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ হিসেবে প্রতিটি ক্ষেত্রে মানুষ যাতে তার যে প্রতিভা সেটি বিকশিত করার সুযোগ পায়, এটি মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে। সেখানে তিনি বলেছেন যে তরুণ কিশোর যারা আছেন তারা যদি খেলাধুলায় মনোযোগী হয় তাহলে সমাজে অনেক অপরাধ অপকর্ম কমে আসবে। কারণ এখানে সমাজের মধ্যে যে তরুণ সমাজের মধ্যে আমরা যে বিষয়টি দেখে থাকি, তারা নানা ধরনের অপসংস্কৃতি, অপতৎপরতায় জড়িয়ে যায়। এখন এই নতুন করে 2026-এর উদ্বোধনীর মধ্য দিয়ে এই নতুন করে যে বার্তা এবং যে উদ্দেশ্য সেটি গ্রাম অঞ্চল, জেলা সব জায়গায় ছড়িয়ে গেলে আসলে কিশোর বা তরুণ যারা আছে তারা খেলাধুলায় মনোযোগী হবে, মাদক বা অপসংস্কৃতি সেদিকে তারা ঝুঁকবে না। সবকিছু মিলে কিছুক্ষণের মধ্যেই এই নতুন করে 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি জেলা বিএনপির উদ্যোগে একটি মতবিনিময় সভা আছে, সেখানে অংশ নেবেন। এরপরে আজ সন্ধ্যায় ঢাকায় ফিরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেট জেলা স্টেডিয়াম থেকে নতুন করে স্পোর্টস উদ্বোধনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুরে এক বিজ্ঞপ্তিতে সোমবার দুপুর পর্যন্ত 48 ঘন্টা এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায় টানা বৃষ্টির প্রভাবে কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এছাড়া পার্বত্য চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কার কথাও জানানো হয়েছে। এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অঞ্চলে গত 30 ঘন্টায় 160.6 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অব্যাহত বৃষ্টিপাতের কারণে বিভিন্ন উপজেলায় টিলা ধসের শঙ্কা দেখা দিয়েছে।
ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রতিদিনই তলিয়ে যাচ্ছে হাওরের নতুন নতুন এলাকার ধান ক্ষেত। টানা বৃষ্টিতে ক্ষেতের ফসল ঘরে তুলতে পারছেন না কৃষক, আর রোদে শুকাতে না পারায় নষ্ট হচ্ছে মাড়াই করা ধান। ফসলের ক্ষতিতে বিপাকে কৃষকেরা। এদিকে ৭ মে পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে ডুবেছে হাওরের ফসল। সতর্কবার্তা পেলেও শ্রমিক সংকট সহ নানা কারণে কাটা যায়নি বেশিরভাগ নিচু জমির ধান। হবিগঞ্জে বৃষ্টির মধ্যেই পানিতে তলিয়ে যাওয়া ধান কাটছেন কৃষকেরা। বৈরী আবহাওয়া ও শ্রমিক সংকটে ফসল নিয়ে চরম দুর্ভোগে রয়েছেন তারা। মৌলভীবাজারেও থেমে থেমে বৃষ্টি। ধান কাটা, মাড়াই ও শুকানো নিয়ে বিড়ম্বনায় চাষিরা। বৃষ্টিতে পানি ওঠায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাউয়াদিঘি ও হাকালুকি হাওরের ধান। এই ধান ফসি গেছে কি পানির মুড়ো গিয়া, আমরা খুব কষ্ট করিয়া খেয়ে তুলেন না, বড় কষ্টর মাঝে আমরা আছি। পানি সেচ প্রকল্প আছে, এটা যদি পানি সিঁচে তাহলে একমাত্র এই আওয়ার পানি নিষ্কাশন করা সম্ভব। সুনামগঞ্জে নতুন করে পানিতে তলিয়েছে ২,০০০-এর বেশি হেক্টর জমির ধান। আগামী ৭ মে পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পরবর্তী 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে সুনামগঞ্জে একটা আগামপন্ন আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে আমাদের সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং এটি যে কোনো সময় আগামপন্নের রূপ নিতে পারে। উজানের ঢলে কিশোরগঞ্জের নদ নদীর পানি বাড়ায় তলিয়ে গেছে হাওড়াঞ্চলের ৮ উপজেলার ৬,৫০০ হেক্টর জমির ধান। এদিকে বাড়তি মজুরি দিয়েও মিলছে না ধান কাটার শ্রমিক। দিনের আবহাওয়া এরকম খারাপ থাকে ২-৪ দিন, তাহলে মনে করেন যে এটি তুলতেছি এটিও নষ্ট হয়ে যাবে। সময় মতো কোনো কিছু পাওয়া যেত না, যেরকম কমর পানির তোকে কাটতে নৌকা দিয়ে আনতে হয়, নৌকারও অনেক দাম। বৃষ্টি আর পাহাড়ি ঢলে নেত্রকোনার কংস, উপতাখালী সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। বেশিরভাগ হাওরের ধান কাটা বাকি থাকায় ফসল নিয়ে বাড়ছে উৎকণ্ঠা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা বৃষ্টিতে হাওরের পরিস্থিতি নিয়ে জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, সুনামগঞ্জে কত হেক্টর জমির মতো পানিতে তলিয়ে গেছে এবং পানিতে তলিয়ে থাকা ধানও কি কাটা সম্ভব হচ্ছে এখন? দেখুন, সুনামগঞ্জে টানা কয়েকদিনের বৃষ্টিতে প্রায় ১৫,০০০-এর মতো ফসলি জমি তলিয়ে গেছে জলাবদ্ধতায় এবং চূড়ান্তভাবে আরো ২,০৪৭ হেক্টর ফসলি জমির ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই জমির সংখ্যা আরো বাড়বে এমনটি জানানো হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে। তারা যেমনটি বলছেন যে মাঠ পর্যায়ে তাদের যে উপসহকারী প্রকৌশলীরা আছেন তারা কিন্তু কাজ করছেন এবং তারা খোঁজখবর নিচ্ছেন যে আসলে কত হেক্টর জমির ধান ইতিমধ্যে নষ্ট হয়েছে। যেহেতু গতকাল বৃষ্টি হয়নি এবং আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে আরো কিছু জমি তলিয়ে যাওয়ার তারা আশঙ্কা করছেন। তবে যেহেতু সুনামগঞ্জে সবগুলো হাওরই জলাবদ্ধতার কবলে পড়েছে, সেক্ষেত্রে বেশিরভাগ জমির ধানই কিন্তু তলিয়ে গেছে এবং তলিয়ে যাওয়া ধান আমরা সকালেও দেখেছি যে কৃষকরা কোমর পানি থেকে নেমে, কেউ হাঁটু পানিতে নেমে তারা ধান কাটার চেষ্টা করছেন। তবে সেই ক্ষেত্রে একটি প্রতিকূলতা যেটি হচ্ছে সেই কারণে এটি হচ্ছে যে তারা কিন্তু শ্রমিক পাচ্ছেন এবং শ্রমিক না পাওয়ার কারণে সুনামগঞ্জের কৃষক যারা আছেন তারা কিন্তু এক ধরনের বিপাকে পড়েছেন। এবং এছাড়াও কিছুদিন আগে আমরা যেমনটি জানিয়েছিলাম যে হাওরে তেলের সংকট আছে এবং তেলের সংকটের কারণে কিন্তু সুনামগঞ্জের যে হারভেস্টার মেশিনগুলো আছে সেই মেশিনগুলো চালানো যাচ্ছে না। এই মুহূর্তে আছি আমি সুনামগঞ্জের সুরমা নদীতে। এই নদীর পানিও কিন্তু কিছুটা বেড়েছে সকাল থেকে, যেহেতু বৃষ্টি ছিল এবং এই মুহূর্তে কিন্তু সুনামগঞ্জে কিছুটা রোদের দেখা মিলেছে এবং এই রোদ কিন্তু আসলে কিছুটা স্বস্তির। তবে এই স্বস্তির হলেও সুনামগঞ্জে যেহেতু শ্রমিক সংকট আছে এবং অন্যান্য যে ধান শুকানো থেকে শুরু করে মাড়াই করা এবং এইটি কিন্তু রোদের জন্য তারা করতে পারছে না, যেহেতু এখন বিকেলের দিকে রোদ উঠেছে। তবে সেই ক্ষেত্রে কিন্তু এখন আর ধান শুকানো আসলে কৃষকদের পক্ষে সম্ভব হবে না। যদি এই রোদটা আসলে সকাল থেকে থাকতো তাহলে তারা ধান কলায় শুকাতে পারতেন, যেহেতু একটি মাত্র ফসল সুনামগঞ্জে হয় এবং এই একটি ফসলেই কিন্তু বিভিন্ন ভাবে প্রাকৃতিক দুর্যোগের শিকার হয় এবং প্রতি বছরে আমরা দেখেছি যে সুনামগঞ্জের কৃষকরা ক্ষতিগ্রস্ত হন বিভিন্ন কারণে। এবছরও জলাবদ্ধতা এবং শুরুতে শিলাবৃষ্টির কারণে কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী তানভীর আহমেদ। কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়িতে আকস্মিক জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে প্রায় ২২১ হেক্টর জমির পাকা ধান। এছাড়া ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৪৮ হেক্টর ফলের বাগান। ভুক্তভোগীরা জানান
কয়েকদিনের বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বোরো ধান চাষিরা। দীঘিনালা ও মাটিরাঙ্গা উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে ডুবে গেছে পাকা ধান। তলিয়ে যাওয়া ক্ষেত থেকেও যতটুকু পারা যায় ফসল বাঁচানোর চেষ্টায় কৃষক। ধানের পাশাপাশি ক্ষতি হয়েছে বর্ষাকালীন সবজি ও আমের। কৃষি বিভাগ জানিয়েছে কালবৈশাখী ঝড়ে গাছ থেকে প্রচুর আম ঝরে গেছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। মনে করেন আমার প্রায় 1,20,000 টাকার মতো খরচ গেছে এই 5 একর জমি করতে। এখন আমার এই ডুবানির পরে আমার আর কিছু করার নাই। ছকাইনি ধান চাষ করছি, এই ছকাইনি ধান এই ধান ভিতরে পানি ভিতরে। এখন সবজি আছে 63 হেক্টর জমি, আর কালবৈশাখীর কারণে প্রায় 583 হেক্টর আম বাগানের কিছুটা আম ঝরে গেছে। তো আমরা এই সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রাথমিক তালিকা করব এবং প্রাথমিক রিপোর্ট আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের নিকট পাঠাচ্ছি। ঠাকুরগাঁয়ে টানা 7 দিনের বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত অতিবৃষ্টিতে নিচু এলাকার জমি তলিয়ে গেছে। এতে মরিচ, ভুট্টা, মিষ্টি কুমড়া, পাট খেতে পানি জমে যাওয়ায় কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন। কয়েকদিন রোদ না থাকায় মাঠে পচে যাচ্ছে কাঁচা ও পাকা মরিচ। অতিরিক্ত বৃষ্টি জমে নষ্ট হচ্ছে মিষ্টি কুমড়ার ক্ষেত। এছাড়াও স্যাঁতসেঁতে আবহাওয়ায় শাকসবজিতে বেড়েছে পোকার উপদ্রব। তাই আগেভাগেই লোকসান দিয়ে সবজি বিক্রি করছেন কৃষকরা। ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে কৃষি বিভাগ। মিষ্টি কুমড়া তো ডুবে গেছে, এখন তো কুমড়ার দাম নাই। আমরা তো 400 টাকা মন, আর ভালো কুমড়া 800 টাকা মন। সার বিষ কীটনাশক ব্যবহার করে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এখন এই বৃষ্টির কারণে আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। কে কাকে ভোট দিয়েছে তার ভিত্তিতে নয়, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের জন্য কাজ করছে, এমন মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের একটি প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়ে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের মানুষের স্বনির্ভরতা নিশ্চিতে কাজ করছে সরকার। এই সুযোগগুলো সবাইকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, কৃষিক্ষেত্রে বহুমুখী সহযোগিতার মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়ন করতে হবে। প্রতিটা সেক্টরেই কিন্তু কাজ করা হবে যাতে সামগ্রিকভাবে দেশের উন্নয়ন হয়। বর্তমান সরকার চায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি চায় যে প্রান্তিক পর্যায়ে সকল শ্রেণী পেশার মানুষ সে আর্থিক তার স্বয়ংবরতা আসুক। আশুলিয়ার বংশী নদীর সংযোগ খাল খনন না করায় প্রতি বছর অন্তত 2000 বিঘা জমির বড় নষ্ট হওয়ার শঙ্কা থাকে। বর্ষায় টানা বৃষ্টি এবং জোয়ারের পানিতে আধা পাকা ধান তলিয়ে ক্ষতির মুখে পড়তে হয় কৃষকের। দ্রুত খালটি পুনর্খননের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ক্ষেত ভরা আধা পাকা ধানের চিত্র আশুলিয়ার কলতাসুতিতে। পুরোপুরি পাকতে দিন কয়েক সময় লাগবে। এই সময়টুকু পার করা নিয়েই দুশ্চিন্তায় কৃষক। বংশী নদীর সংযোগ খাল দিয়ে সারা বছর কারখানার বর্জ্য মেশানো পানি প্রবাহিত হয়। খনন না করায় খালের গভীরতা কম। এতে ভারী বৃষ্টিতে পানি উপচে বিষাক্ত বর্জ্য জমিতে ঢুকে পড়ে। ডুবে যায় আধা পাকা ধান, নষ্ট হয় ফসল। তাই অনেকে ধান পুরোপুরি পাকার আগেই কেটে ফেলেন। পান না কাঙ্ক্ষিত ফলন। ধান যখন বৃষ্টি হবো তলে যাবো, পয়সা যাবো, একদিনে পয়সা যায় গালি। বৃষ্টির পানির সাথে মিশে পুরো বাই দিয়ে ছড়াই যায়, পরে এগুলো পয়সা যায়, ধান কাটতে পারি না। বৃষ্টির পানি এবং কারখানা ময়লা পানি এবং জোয়ারের পানি হচ্ছে, তিনটাই একবারে হয়ে যায়, ভরাট হয়ে যায়, তাতে আমাদের ধানগুলা পচে যায়। উপজেলা প্রশাসন জানিয়েছে, বর্তমান সরকারের খাল খনন কর্মসূচির আওতায় সাভারের 40টি খালের তালিকা করা হয়েছে। প্রথম ধাপে সম্ভব না হলেও দ্বিতীয় ধাপে খালটি খননের উদ্যোগ নেওয়া হবে। প্রথম পর্যায়ে খনন করা সম্ভব হবে না, কিন্তু আমরা দ্বিতীয় পর্যায়ে আশা করছি অতি দ্রুতই এই খালটি খনন করতে পারবো। এর মাধ্যমে আমাদের কৃষকরা তাদের কৃষিকাজে এই খালের পানি ব্যবহার করতে পারবেন। কলতাসুতি এলাকায় বংশী নদীর সংযোগ খালের দুই পাশে অন্তত 2000 বিঘা কৃষি জমিতে বোরো আবাদ হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দুপুর 12টায় গাইবান্ধা শহরে আয়োজিত মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ করতেই সেতু নির্মাণের দাবি তাদের। মানববন্ধনে বক্তারা বলেন, সেতু নির্মাণ হলে রংপুর বিভাগের 8 জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ
ব্যবস্থা সহজ হবে, যমুনা সেতুর উপর চাপ কমে যাবে, এতে পণ্য পরিবহন ব্যয় কমবে এবং ব্যবসা বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি হবে। এদিকে 6 দিন বন্ধ থাকার পর আবারও চালু হলো দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। শুক্রবার রাতে কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন। 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিটটি পুনরায় চালু করা হয়। এই ইউনিট থেকে প্রায় 55 থেকে 60 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। 22 এপ্রিল রাতে কয়লার সঙ্গে পাথর আসায় বয়লার পাইপ ফেটে বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। সেটি মেরামত শেষে চালুর 15 ঘন্টা পর 25 এপ্রিল বয়লারের পাইপ আবারও ফেটে যাওয়ায় ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে। আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাই।